গ্রামের একটি বড় গাছে বাস করত এক টেকো পেত্নী। কারো মাথায় সুন্দর চুল দেখলেই পেত্নী তার সব চুল ছিঁড়ে নিত। এভাবে সে খুব আনন্দ পেত, কিন্তু কেউই কোনোদিন এই পেত্নীকে দেখতে পায়নি। এই গ্রামের সব মেয়ে বউদের সুন্দর চুল আমি নিয়ে নেব, আর ওদেরকে আমার মতো টেকো বানিয়ে রাখবো। এদিকে একই গ্রামে বাস করত সুজনের পরিবার। ওদের ছিল সুখের সংসার। ওদের ঘর আলো করে জন্ম নিয়েছিল ফুটফুটে চাঁদের মতো এক কন্যা সন্তান। ওগো, দেখেছো আমাদের মেয়েটা দেখতে কেমন চাঁদের মতো সুন্দর হয়েছে? হ্যাঁ বউ, তুমি একদম ঠিক বলেছ। ওগো, তোমার মনে আছে আমি কত করে চেয়েছিলাম যদি আমাদের একটা কন্যা সন্তান হয়, তাহলে আমি তাকে অনেক সাজিয়ে গুজিয়ে রাখবো, চুল বেঁধে দেব, ঝুটি করে দেব, আরো কত কি। হ্যাঁ গিন্নি, মনে থাকবে না কেন? সবই মনে আছে। আর আমি চাই তোমার এই সব ইচ্ছায় যেন পূরণ হোক। তাই যেন হয়। আর আমি চাই আমাদের মেয়ের মাথায় যেন অনেক ঘন কালো রেশমি চুল হোক। আমি রেশমি চুল ভীষণ পছন্দ করি। কবে যে মেয়েটা একটু বড় হয়ে উঠবে। আরে গিন্নি, সব হবে। আমার তো মনে হচ্ছে তুমি আর তরে সইতে পারছো না। হা হা হা। এভাবে হাসি খুশি মাঝে ভালোই ওদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে ওদের মেয়েটাও বেশ বড় হয়ে ওঠে। সে দেখতে ছিল যেমন সুন্দর, ও তার মাথার চুলগুলো ছিল তেমন সুন্দর রেশমি কালো ঝলমলে। রত্না তার মেয়ের চুলের অনেক যত্ন করত। রেশমি, মা এদিকে আয় তো দেখি, চুলগুলোতে একটু তেল দিয়ে দুটো ঝুটি করে দেই। এমন ভর দুপুরেতে খোলা চুলে বাইরে বের হোস না। আমি এখন খেলতে যাব, আমার হাতে এখন চুলে তেল দেওয়ার মতো কোনো সময়ই নেই। তাছাড়া সবাই আমাকে বলে আমার চুল এইভাবেই দেখতে বেশি সুন্দর। আমি এখন খেলতে যাচ্ছি। এই ভর দুপুরে তুই খোলা চুলে বাইরে বের হলে দেখবি তোকে পেট নিয়ে এসে চুল ছিঁড়ে দেবে। তখন বুঝবি কেমন লাগে। তোর দাদির কাছে পেতনি গল্প শুনেছিলি, ভুলে গেছিস? এসব পেতনি আবার সত্যি সত্যি হয় নাকি? দাদি বলেছে এখন পর্যন্ত গ্রামের কেউই পেতনিকে দেখেনি। আমাকে পেতনির ভয় দেখিয়ে তুমি চুল বাঁধতে পারবে না। আমি গেলাম। দিনে দিনে একটা বাদর তৈরি হচ্ছে। দাঁড়া, আজ আসুক তোর বাবা বাড়িতে। কি হয়েছে গিন্নি? আমি আবার কি করলাম? তুমি আবার কি করতে যাবে? করেছে তোমার মেয়ে। বললাম আয়, এমন ভর দুপুরে খোলা চুলে বাইরে গেলে পেতনি ধরবে। চুলগুলো একটু বেঁধে দেই, কিন্তু কে শোনে কার কথা? গিন্নি, মেয়েটাকে একটু নিজের মতো করে থাকতে দাও না। এখনই তো খেলার বয়স নাকি? আর এসব ভূত পেতনি, এসব আসলে কিছুই হয় না। আমি ঘরে যাচ্ছি, আমাকে খাবার দিয়ে যাও। কবিতা, এই কবিতা, বাইরে আয়, খেলতে যাবি না? রেশমি অনেকক্ষণ ডাকাডাকির পরেও কবিতাদের বাড়িতে কাউকে দেখতে পেল না। অনেকক্ষণ ডাকাডাকির পরেও তো কাউকে দেখতে পেলাম না। এসেই যখন পড়েছি, আর একটু না হয় অপেক্ষা করি। তা না হলে এখন বাড়িতে গেলে মা পরে আসতে দেবে না। কবিতা ছিল রেশমির বান্ধবী। সেদিন কবিতা তার নানি ও খালার সাথে বাজার থেকে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই টেকো পেতনির কবলে পড়ে তারা। একটা মেয়ে যাচ্ছে, ওর চুলগুলো তো বেশ সুন্দর। যাই, আর দেরি না করে এক্ষুনি গিয়ে ওর চুলগুলো নিয়ে নেই। ওরে বাবারে, মরে গেলাম রে! কে যেন আমার চুলগুলো যেন ছিঁড়ে নিচ্ছে। কে তুমি? ছাড়ো আমাকে! ওরে বাবারে, মরে গেলাম রে! ওরে বাবারে, মরে গেলাম রে!
বাবা রে, এ দেখি এক পেকু পেতনি। হায় হায় হায়, আমার মেয়ের চুলগুলো চিনে কি অবস্থা করেছ। আমার মেয়ের যে বিয়ে ঠিক হয়েছিল আগামী সপ্তাহে, এখন কি করে আমি মেয়েটাকে বিয়ে দেব? কি বলবো আমি পাত্রপক্ষকে? এমন সর্বনাশ তুমি কেন করলে? এই শয়তান বুড়ি, একদম চুপ। বেশি বার বাড়লে তোর অবস্থাও তোর মেয়ের মতোই হবে। তোর চুলগুলো নিতে আমি দুইবার ভাববো না, এই বলে দিলাম। ভালো চাস তো প্রাণ নিয়ে এখনই কেটে পড়। সেটাই বরং ভালো ছিল, তুই আমার চুলগুলোই নিয়ে নিতি। আমার মেয়ের চুলগুলো তুই কেন নিলি শয়তান টেকো পেতনি? এখন আমার মেয়েকে আমি কিভাবে বিয়ে দেব? কি বললি তুই আমাকে, শয়তান বুড়ি? তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে টেকো পেতনি বললি? দাঁড়া, আজকে তোর চুলগুলো ছিঁড়ে আমি তোর কি হাল করি দেখ শুধু। ওরে বাবা রে, মরে গেলাম রে শয়তান পেতনি, মানুষ নেবে ছাড়ো ঠিক। ওরে বাবা রে, মরে গেলাম রে। তোদের মা মেয়ে দুইজনকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। আমাকে টেকো বলা, তাই না? দেখ এখন কেমন লাগে। যাক, ভাগ এবার চোখের সামনে থেকে দূর হ। এরপর ওরা বাড়ি ফিরে আসে ও ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওরা বাড়িতে এসে সবাইকে বলতে থাকে, আর রেশমিও সে ঘটনাগুলো শুনতে থাকে। তার মানে কি মায়ের কথাই সত্যি? তাহলে কি আসলেই কোনো পেতনি বলে কিছু আছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যাই, বাড়ি গিয়ে মাকে সব কথা খুলে বলতে হবে। এই বলে রেশমি বাড়িতে চলে গেল। উফ, আজ একসাথে দুই মা মেয়েকে চুল ছিঁড়ে টেকো বানাতে পেরে কি যে আনন্দ হচ্ছে না, ভাবলেই কেমন হাসি পাচ্ছে। আরবার যদি কাউকে এমন টেকো বানিয়ে দিতে পারতাম, খুব ভালো হতো। হাতটা কেমন যেন খসখস খসখস করছে। যাই, এভাবে জায়গায় বসে থেকে কোনো কাজ হবে না। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে দেখব। সুন্দর চুল দেখলেই তাকে আবার টেকো বানিয়ে ফেলবো। এই বলে টেকো পেতনি ওর জাদুর ঝাড়ুতে বসে সুন্দর চুলের খোঁজে বেরিয়ে পড়ল। মা মা, জানো আজ কবিতার খালা আর ওর নানিকে কোত্থেকে জানে এক টেকো পেতনি নাকি বাড়িতে ফেরার পথে চুল ছেড়ে টেকো করে দিয়েছে। চুল ছাড়া দেখতে ওদের যে কি অদ্ভুত লাগছিল সে যদি তুমি দেখতে। কি বলিস কি এসব? আমার তো শুনেই কেমন ভয় করছে। ওদের আর কোনো ক্ষতি করেনি তো পেতনি? না মা, পেতনি ওদের অন্য আর কোনো ক্ষতি করেনি। ও কারো ঘাড়ও মটকায়নি। ও শুধু সুন্দর চুল দেখলেই তা সহ্য করতে পারে না। ও চাই সবাই ওর মতো যেন টেকো হয়ে থাকুক। সুন্দর চুল দেখলেই ও সেগুলোকে ছিঁড়ে ওর মধ্যে টেকো বানিয়ে দেয়, আর এটা করেই ও খুব আনন্দ পায়। এমনিতেই তোকে নিয়ে আমি পারি না, তারপরে আবার এসব শুনে তোকে নিয়ে তো আমার চিন্তা আরো বেড়ে গেল। আজ থেকে তোর বাড়ির বাহিরে যাওয়া একদম বন্ধ। যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো, এই বলে দিলাম।
ভালো বিপদে পড়লাম তো। তোমাকে ভালো মনে করে কথাগুলো বললাম, আর এখন তুমি আমাকে বাড়ির বাইরে যা বন্ধ করে দিলে। এই মেয়ে শোন, আর একটা কথা যদি বেশি বলেছিস তাহলে কিন্তু একদম ভালো হবে না। এই বলে দিলাম, অনেকবার বেরিয়েছিস তুই। বাড়ির এই উঠানের সামনে এক পা যদি ফেলিস না, দেখিস কি করি তোকে আমি। চল এখন, চুলগুলো বেঁধে দেই, নয়তো পেতনি ধরবে তোকে। বারে, চুল বেঁধে আর কি হবে? বাড়ির বাইরে যাওয়া তুই বন্ধ করে দিলি। ওই পেতনিকে আমাকে বাড়িতে এসে চুল ছিঁড়ে টেকো করে দেবে? বুঝেছি, ওই পেতনির হাতে চুল টানা না খাওয়া পর্যন্ত তোর শিক্ষা হবে না। এই বলে রত্না সেখান থেকে চলে গেল। আর এদিকে সুন্দর চুলের খোঁজ করতে থাকা টেকো পেতনির চোখে হঠাৎ করেই রেশমি পড়ে গেল। মা গো মা, কি সুন্দর ঝলমলে মিচমিচে কালো রেশমি চুল। এমন সুন্দর চুল তো আগে কখনোই দেখিনি। এখনই যাই, এই চুলগুলো আমি এক্ষুনি নিয়ে নেব ওর মাথা থেকে, আর ওকেও আমার মতো টেকো বানিয়ে দেব। আর দেরি কেন, এক্ষুনি যাই। এই বলে টেকো পেতনি রেশমির কাছে যায়। কি যেন মনে হচ্ছে আমার চুলগুলো পিছন থেকে টেনে ধরলো। ওরে বাবারে, মনে হচ্ছে চুলগুলো ছিঁড়েই যাবে। কে কে তুমি? ছাড়ো আমাকে। মেয়ের চিৎকার শুনে রত্না ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রেশমির সব চুলগুলো কেটে নিয়ে টেকো পেতনি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো! কে কোথায় আছো? পেতনিটাকে ধরো, ও যে আমার মেয়ের সমস্ত চুলগুলো কেটে নিয়ে চলে গেল। রত্নার চিৎকার শুনে আশেপাশের কিছু মানুষ সেখানে জড়ো হলো, আর তার কিছুক্ষণ পরেই সুজনও বাড়িতে ফিরল। বাবা, দেখো, ওই পেতনি আমার কি অবস্থা করেছে। আমাকে কেমন টেকো বানিয়ে দিয়েছে। ও গ্রামে যারই সুন্দর চুল দেখে তার চুলগুলো নিয়ে তাকে টেকো করে দিয়ে চলে যায়। আমাকে কি এখন থেকে এমনই টেকো হয়ে থাকতে হবে বাবা? তুই কোনো চিন্তা করিস না মা, ওই টেকো পেতনিকে আমি উচিত শিক্ষা দেব। আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজের বাড়িতে। তোকে কত করে বললাম আয় চুলগুলোকে বেঁধে দেই, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। যদি তখন তুই আমার কথাটা শুনতি, তাহলে হয়তো আজ এদিন দেখতে হতো না। আসুন কবিরাজ কাকা, দেখুন আমার মেয়ের চুলের কি অবস্থা করেছে টেকো পেতনি। সাথে গ্রামের অন্যান্য আরো কত মানুষের চুলের সে এমন অবস্থা করেছে। আপনিও টেকো পেতনি যেভাবে হোক একটা ব্যবস্থা করুন। পর কবিরাজ তার জাদু শক্তির মাধ্যমে সবার সামনে টেকো পেতনিকে হাজির করে। আমাকে কেন ডাকলি? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, শয়তান কবিরাজ। হয়তো ভালো হবে না, এই বলে দিলাম। চুপ কর শয়তান টেকো পেতনি, যদি বেশি কথা বলিস তাহলে তোকে এক বোতলে পরে সারা জীবনের মতো মাটিতে পুঁতে রাখবো। বল, কোথায় তোর বাসা? তুই কেন এই নিরীহ মানুষের চুলগুলো নিয়ে এমন টেকো করে দিয়েছিস? তাড়াতাড়ি বল। না 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 না, আমাকে বোতলে বন্দি করবি না। আমি তোদের সব প্রশ্নের উত্তর দেব। তবে শোন, যখন আমি বেঁচে ছিলাম আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। আমারও অনেক সুন্দর রেশমি চুল ছিল, কিন্তু ওরা আমাকে যৌতুকের টাকার জন্য সব সময় অত্যাচার করত। তার এক পর্যায়ে আমার সুন্দর চুলগুলো ওরা কেটে নেয় ও নাক কর দিয়ে চরম অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আমি এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করি, আর এরপরে আমি একটা পেতনি হয়ে যাই।
টেকো পেতনি। আমি এই সুন্দর চুল হারানোর কারণে কারো সুন্দর চুল দেখলে তা কেটে নেই ও তাকে আমার মতো টেকো বানিয়ে রাখি। তোমার সাথে যারা অন্যায় করেছে তুমি তো চাইলে শুধু তাদেরই ক্ষতি করতে পারতে, কিন্তু তুমি আমাদের কেন ক্ষতি করছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি দেখো, চুল ছাড়া আমাদের দেখতে কতটা অদ্ভুত লাগছে। আর আমার মা আমার চুলগুলো কত যত্ন করে কত ভালোবেসে রাখতো, আর তুমি তা কেটে নিয়েছো। তুমি কি জানো আমার মা কত কষ্ট পাচ্ছে? আর পাশে দেখো, এনারও বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তুমি তার চুলগুলো নিয়ে নিয়েছো। এখন কিভাবে তার বিয়ে হবে বলো তো? তুমিও তো একসময় বেঁচে ছিলে। যদি তোমার মেয়ের সাথে কেউ এমন করতো তাহলে তোমার কেমন লাগতো বলো তো? তুমি কি কোনো মায়ের কষ্ট বোঝো না টেকো পেতনি? তুমি আমাদের সবার চুল ফিরিয়ে দাও। রেশমির মুখ থেকে কথা শুনে টেকো পেতনির মনে একটু মায়া হয়। ঠিক আছে, আমি তোদের সবার চুল ফিরিয়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। যখন আমি বেঁচে ছিলাম তখন আমার মাথায় যেমন সুন্দর রেশমি চুল ছিল, আমার সে চুল যদি কেউ ফিরিয়ে দিতে পারিস তবে আমি তোদের সব কথা রাখবো, আর আমি এই গ্রাম থেকে চিরদিনের মতো চলে যাব, কথা দিলাম। ঠিক আছে, তুই সবাইকে তাদের চুল ফিরিয়ে দে, তাহলে আমিও তোকে তোর হারিয়ে যাওয়া রেশমি চুল ফিরিয়ে দেব। ঠিক আছে, যদি আমি আমার চুল ফিরে পাই তাহলে আমিও তোদের সবার চুল ফিরিয়ে দিতে রাজি। তাহলে নে, এই নে তোদের সবার চুল আমি ফিরিয়ে দিলাম। এরপর সবাই তাদের চুলগুলো ফিরে পেয়ে খুব খুশি হল। আর এদিকে কবিরাজ শাকচুন্নির কথা মতো তার হারানো চুল ফিরিয়ে দিল, আর তা পেয়ে শাকচুন্নি চিরদিনের মতো সেখান থেকে চলে গেল। এক গ্রামে বাস করত সুজন নামের এক জেলে। সে নদীতে মাছ ধরে সংসার চালাতো। সুজনের বাড়িতে ছিল তার বউ কমলা। সে ছিল যেমন রূপবতী ও কাজে কর্মে তেমনই অলস। সারাদিন রূপচর্চা করেই তার দিন পার হতো। লা 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 লা। বউ, ও বউ, শুনছো? আমি মাছ ধরতে বের হব, বাজার থেকে কিছু আনতে হবে কিনা বলো। ও হ্যাঁ, লাগবে তো। ভালোই হলো তুমি মনে করিয়ে দিলে। আমার আয়নাটা না আজ হাত থেকে পড়ে ভেঙে গেছে। তুমি আসার সময় আমার জন্য একটা আয়না আর একটা আলতা নিয়ে এসো। আবার আবার সে একই কথা, শুধু রূপচর্চা আর রূপচর্চা। বলি সারাদিন ওই আয়নায় মুখ ডুবে বসে থাকলে আয়না কি আর ভালো থাকবে? তোমার এসব তেল সাবান কিনতে কিনতে কবে না আমি রাস্তার ফকির হয়ে যাই। বউ পালি নাকি এক আস্ত হাতি, পুরা কপাল আমার। কি বললে তুমি আমাকে? শেষ পর্যন্ত একটা হাতির সাথে তুলনা করলে? সারাদিন কত কষ্ট করে তোমার জন্য সাজগোজ করি, তাও এ সংসারে আমার কোনো দামই নেই। এই যে আবার শুরু হয়ে গেল সে একই নাকি কান্না। হাই পোড়া কপাল, কি যে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসার সময় সব নিয়ে আসব, আর কাঁদতে হবে না। আমি বরং এখান থেকে বিদেয় হই। এই যে ভাই, আসেন আসেন আসেন, নদীর তাজা তাজা টাটকা সুস্বাদু মাছ আছে, মাছ নিয়ে যান। মাছ খেতে সুস্বাদু, দামে সস্তা, নদীর টাটকা মাছ নিয়ে যান। মাছ
মাছ কত করে কেজি বিক্রি করছো ভাই? খেতে ভালো হবে তো? হ্যাঁ ভাই, দামে ভীষণ সস্তা, একদমই ভাবতে হবে না। আর স্বাদ, সে আর কি বলবো। নদী থেকে মাত্র ধরে আনলাম টাটকা মাছ, একবার খেয়ে দেখুন না। তা বেশ বেশ, আমাকে তাহলে 2 কেজি মাছ দাও দেখিনি। খেয়ে দেখি কেমন স্বাদ তোমার মাছের। ভালো হলে না হয় আবার আসবো। আচ্ছা 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 ভাই, এক্ষুনি দিচ্ছি, একটুখানি দাঁড়ান। আজ মাছগুলো বিক্রি করে বেশ ভালোই দাম পেলাম। যাই, এবার বইয়ের জন্য তার জিনিসগুলো কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হই। কি ব্যাপার সুযোগ মেয়াজে? কি মনে করে এলে? কি লাগবে বলো? ভাই, বইয়ের জন্য একটা আলতা আর একটা আয়না দাও তো দেখিনি। সে কে কথা? কিছুদিন আগে না একটু আয়না নিয়ে গেলে। ভাই, দুঃখের কথা সে আর কি বলবো। সুন্দরী মেয়ে ঘরে এনে পড়েছি বিপদে। তার প্রতিদিন এই রূপচর্চার জিনিস কিনতে কিনতে আমার পকেটই ফাঁকা হয়ে যাচ্ছে। আর দেখো, আয়নাটাও আজ ভেঙে ফেলেছে। আমারই ভালো, না আছে রূপবতী বউ, না আছে রূপচর্চার খরচ। তবে একদিক থেকে ব্যাপারটা ভালোই হলো। তোমার বউ যত তোমার পকেট ফাঁকা করবে, ততই আমার পকেট ভরবে। পল্টু ভাই, আর রসিকতা করো না তো। দাও তো দাও, তাড়াতাড়ি জিনিসগুলো দাও, বাড়ির দিকে যেতে হবে। এই নাও তোমার বউয়ের আলতা ও চিরুনি। শোনো, ফুরিয়ে গেলে আবার আসতে ভুলো না যেন, কেমন? বউ, এই যে দেখো, তুমি যা যা বলেছিলে সবই নিয়ে এসেছি। এই যে ধরো, আর আমাকে কিছু খেতে দাও তো দেখি, খুব খিদে পেয়েছে গো। এ যা, আমি তো ভুলেই গিয়েছিলাম, ঘরে তো চাল ছাড়া আর কোনো বাজারই নেই। এখন কি করে যে তোমাকে খেতে দেই? মানে কি এসব কথায়? কি তামাশা শুরু করেছো আমার সাথে? বলি, কখনো নিজের রূপচর্চার জিনিস ফুরালে তো তা আনার কথা কখনো ভুলে যাও না। শুধু কি বাজার ফুরালে রান্নার ভয়ে সব ভুলে যেতে হয়? ওগো, তুমি এভাবে কেন বলছো? যাও না, আশেপাশের কোনো এক পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে এসো, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। এই রাতের বেলায় কোথায় মাছ ধরতে যাব আমি শুনি? কেন? ওই যে বাড়ির পাশে পদ্ম পুকুরটা আছে, শুনেছি ওই পুকুরে অনেক মাছ পাওয়া যায়। যাও তো, যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। পদ্ম পুকুর? ওরে বাবারে, তাও এত রাতে! ওই পুকুরে তো শাকচুন্নের ভয়ে কোনোদিন কেউ পানিতেই নামেনি। আর তুমি কিনা বলছো এত রাতে আমাকে ওই পুকুরে গিয়ে মাছ ধরতে? এরপর সুজন তার বউয়ের কথা মতো পদ্মপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর এদিকে পদ্মপুকুরের তাল গাছে বসে শাকচুন্নি একা একা মনের আনন্দে গান গাইতে থাকে। রাত পেরেছে, চাঁদ ডুবেছে, তাল গাছেতে কে? তাল গাছেতে পেতনি চলে দু পা দুলিয়ে, ওরে দু পা দুলিয়ে। দৌড় চাই, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। একা একা কি আর আনন্দ হয়? খুব ভালো হতো যদি আমার একটা বর থাকতো, দুজনে মিলে গাছে গাছে ঘুরে বেড়াতাম, আর মানুষ পেলেই ঘর মোটকে খেতাম। ইস, আমার তো আমার একটাই সমস্যা, কোনো ভূত বর পছন্দ না। ওরা দেখতে ভীষণ বাজে হয়। আমার তো পছন্দ সুন্দর দেখতে একটা মানুষ, যাকে দেখলে চোখ জুড়িয়ে যাবে। এসেই তো পড়লাম,
আজ মনে হয় শাকচুন্নির রাতের খাবার আমি হব। মনে হচ্ছে কেউ যেন এদিকেই আসছে, আমাকে নিয়ে কিছু একটা বলতে শুনলাম। যাই যাই, একটু কাছে গিয়ে দেখি, বিষয়টা বোঝার চেষ্টা করি। এদিকে সুজন পুকুরে বড়শি ফেলে মাছ ধরতে শুরু করে। ও একা একা বিড়বিড় করে নিজের দুঃখগুলো প্রকাশ করে। এদিকে শাকচুন্নি তা পাশের গাছ থেকে বসে শোনার চেষ্টা করে। বাহ, কি সুন্দর মানুষটা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এমন একটা বড়ি তো আমি খুঁজছিলাম, কিন্তু ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ওর কথা শুনে যা মনে হলো, বউ নিয়ে ভীষণ অশান্তিতে আছে হয়তো। যাই যাই, এই সুযোগটা কাজে লাগিয়ে দেখি, কি করি কি করি কি করি। এই তো পেয়েছি। কি হলো ব্যাপারটা? এত রাতে আবার আমার গায়ে ফুল ছড়ছে কি? শাকচুন্নি নয় তো আবার? একদম ঠিক ধরেছিস। এবার পেছনটা ফিরে একবার তাকা তো দেখি। ওরে বাবা রে, যা ভেবেছিলাম তাই হলো। শাকচুন্নি যে আজ মনে হয় আর রক্ষে নেই। শাকচুন্নি, তোমার যত ইচ্ছে তুমি মাছ নিয়ে নাও, তবু তুমি আমাকে প্রাণী মেরো না। আমার বউ এখানে মাছ ধরতে আমাকে জোর করে পাঠিয়েছে, আমার কোনো দোষ নেই, আমাকে মেরো না। আমি তো মাছ চাই না, আমি তো চাই তোকে আমার বর বানাতে। যদি তুই এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে চাস, তাহলে আমার প্রস্তাবেই তোর রাজি হতে হবে। আর যদি তোর না শুনিস, তোকে এক্ষুনি এই পুকুর পাড়ে গাড় মটকে রক্ত খাবো। সিদ্ধান্ত তোর, দেখ ভেবে দেখ কি করবি। তবে আমাকে বিয়ে করলে তোকে আর এরকম রাত বিরাতে মাছ ধরতে বের হতে হবে না। রাজার হালে জীবন কাটাতে পারবি। এই ছিল কপালে, শেষ পর্যন্ত কিনা শাকচুন্নির সাথে বিয়ে। তবে এক হিসাবে প্রস্তাবটা মন্দ নয়। শাকচুন্নিকে বিয়ে করলে কমলাকে একটা উচিত শিক্ষা দিতে পারবো। হ্যাঁ শাকচুন্নি, আমি তোমার প্রস্তাবে রাজি। বলো কি করতে হবে আমাকে এখন? আমি জানতাম, আমি জানতাম আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অত সহজ নয়, কারণ আমি দেখতে অতটাও কুৎসিত নই। এরপর শাকচুন্নি ও সুজন একে অপরের সাথে মালা বদল করলো ও এভাবেই তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। গিন্নি, ও গিন্নি, দেখো কাকে নিয়ে এসেছি। ওরে বাবা রে, ওগো, তুমি কাকে নিয়ে এসেছো? কি কুৎসিত ভয়ঙ্কর কদাকার দেখতে। ওগো, তুমি মাছ ধরতে গিয়ে এখন শাকচুন্নি ধরে নিয়ে এসেছো? ভয় পেও না, ওর নাম রুবি, রুবি শাকচুন্নি। আমরা দুজনে বিয়ে করেছি, আজ থেকেও এখানেই থাকবে। হায় পোড়া কপাল আমার, তুমি আমার একই সর্বনাশ করলে গো। ওকে তুমি এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো বলছি। না না, তা কি করে হয়? রুবি তো আমার ছোট বউ। আজ থেকে তুমি আর ও একই সাথে থাকবে, দুজনে কোনো ঝামেলা করবে না, একসাথে মিলেমিশে থাকবে।
বড় বউ, ও বড় বউ, আমাকে কিছু খেতে দাও তো। আমাকে মাছ ধরতে যেতে হবে। আমার বয়েই গেছে, সাত সকালে আমি কাউকে হাত পুড়িয়ে রান্না করে খাওয়াতে পারবো না। যাও না, যাও, তোমার ওই শাকচুন্নি বউকে বলো না রান্না করে খাওয়াতে। দেখি কত মুরদ। আই আই মুখ পুরি, এই হলো তোর বরের প্রতি সম্মান, ভালোবাসা। এই দেখ, আমাকে দেখ, সাত সকালে উঠে বরের জন্য কত মজার মজার খাবার রান্না করেছি। ওগো, তুমি এদিকে এসো, খাবারগুলো খেয়ে দেখো কেমন হয়েছে বলো। এরপর সুজন ও কমলা দুজনে খাবারগুলো দেখে অনেক চমকে গেল। ও সুজন খুশি হয়ে খাবারগুলো খেয়ে নেয়। ও শাকচুন্নিকে অনেক প্রশংসা করে। আহ, বিয়ের এত বছর হয়ে গেল, সেই কবে যে সকালে এত পেট পুরে মজার খাবার খেয়েছি মনেই পড়ে না। সত্যি রুবি, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। তোমার খাবারের প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ তোমাকে। ওগো প্রাণের স্বামী, আমি তোমার খুশির জন্য সব করতে পারি। তোমার খুশিতেই আমি খুশি। এভাবেই আমি তোমার সেবা করে যেতে চাই। শাকচুন্নির মুখ থেকে কথা শুনে সুজন খুব খুশি হয়ে যায় ও একে অপরের প্রতি অনেক প্রেম তৈরি হয়। তা দেখে বড় বউ কমলা হিংসায় জ্বলতে থাকে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। এক গ্রামে বাস করত রতনের পরিবার। তার পরিবারে ছিল তার বউ রত্না, তার মেয়ে মিলি ও তার এক বৃদ্ধ মা। বৌমা, ও বৌমা, এই তো মা, আসছি। কি হলো বৌমা? কত বেলা হয়ে গেল, এখনো সকালে তো কিছু খেতেই দিলে না। এই তো মা, বাড়ির কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি আপনাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। বৌমা, আমার জন্য ডিমের তরকারি রান্না করেছো তো নাকি? জানোই তো, ডিম ছাড়া অন্য কিছুই যে মুখে রোচে না। হ্যাঁ মা, তাকে আর আমার অজানা। আমি আপনার পছন্দের ডিমের ঝোলই রান্না করেছি আজ। আমি এক্ষুনি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। এরপর রত্না সবাইকে খেতে দিল। বাহ, ডিমের ঘ্রাণে যেন জিভে জল চলে আসছে। মনে হচ্ছে রান্নাটা আজ খুব ভালোই করেছো বৌমা। আর দেরি না করে তাড়াতাড়ি খেতে শুরু করি। এদিকে মিলি প্রতিদিনের মতো আজও খাবারে ডিম দেখে খুব রেগে গেল। রোজ রোজ একই ডিমের তরকারি খেতে কার ভালো লাগে? মা, তুমি বাবাকে মাছ কিনতে কেন বলো না? আমি আজ মাছ না হলে ভাতই খাবো না। বাবারে বাবা, এমের কথা শুনেছ? বলেই অভাবের সংসারে এত মানুষের বায়না কে মেটাবে শুনি? তোর বাবার কি এত আয় রোজগার আছে যে যখন যা খেতে চাইবি আর সঙ্গে সঙ্গেই তা পেয়ে যাবি? ঠিক আছে, আমার কিচ্ছু লাগবে না, আমি গেলাম এখান থেকে। কি ব্যাপার, আমার মেয়েটার মনে হচ্ছে আজ মন খারাপ। তোর মা কি কিছু বলেছে তোকে? হ্যাঁ, বলেছেই তো। কার ওই রোজ রোজ একই ডিমের তরকারিতে ভাত খেতে ভালো লাগে বলো তো বাবা? আমারও তো মাঝে মাঝে একটু মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাই নাকি? বাবা, আজ তুমি আমার জন্য বড় একটা মাছ নিয়ে আসবে, বলো আনবে তো? আর এমন কি, আমার ছোট্ট মেয়েটা একটা বায়না ধরেছে, আমি কি তা পূরণ না করে পারি? বাবা, তুমি খুব ভালো, আর মা বিশাল পচা। কাকে আবার পচা বলা হচ্ছে শুনি? তুমি এসেছো তাহলে। এই যে দেখো, মেয়েটা আজ ভাতই খায়নি, সে মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরেছে। আর এদিকে মা তো ডিম ছাড়া অন্য কিছু ছুঁয়েই দেখে না।
সবার এত আবদার, তুমি একা মানুষ কি করে পূরণ করবে বলো তো? গিন্নি, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। এরাই তো আমার সব। ওদের খুশির জন্য না হয় একটু আমাকে কষ্ট করতেই হবে, তা না হলে কি করে হবে বলো তো? তা তুমি ঠিকই বলেছো। এবার চলো, কিছু খাবে চলো, তারপর বাজারের দিকে যাও। ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। এরপর রতন খাবার খেতে চলে গেল। যাই, মেয়েটার জন্য বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি। ও ভাই, এ মাছটার দাম কত? তোমার জন্য এটা 200 টাকা পর্যন্ত রাখতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে মাছটা আমাকে দিয়ে দাও। এরে, মাছ কিনে তো মায়ের জন্য ডিম কেনার টাকাটা ফুরিয়ে গেল। মা তো আবার ডিম ছাড়া ভাতই খায় না। কি যে করি! যাই হোক, এবার বাড়ির দিকে যাই। এই যে গিন্নি, দেখো মেয়েটার জন্য কত বড় মাছ কিনে নিয়ে এসেছি। ভালো করে রান্না করে মেয়েটাকে খেতে দিও, বুঝলে? এরপর রতনের বউ মাছ রান্না করতে থাকে। ও রান্না শেষে সবাইকে একসাথে খেতে দেয়। কি ব্যাপার বৌমা, আমার পাপে ডিমের বদলে মাছ কেন দিলে? আমার ডিম কোথায়? মানে মা, আজকে আপনার ছেলে মিলির জন্য মাছ কিনতে গিয়েছিল, আর মাছ কেনার পরে তার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না যা ডিম কিনবে। আজকে একটা দিন আপনি কোনো মতে মাছ দিয়ে খেয়ে নিন না মা। কাল না হয় আপনার জন্য আমি আবার ডিম রান্না করে দেব। কি রে রতন, তোর বউ এসব কি বলছে? ডিম ছাড়া যে আমার চলে না, এটা তোরা জেনেও আমার সাথে এমন করলি? আমি জানি তোরা এভাবেই আমার ডিম খাওয়া বন্ধ করতে চাস, তাই এই ফন্দি করেছিস, তাই না? তবে দেখিস, আমিও ডিম ছাড়া ভাত চুইয়েও দেখবো না। এই গেলাম। এই বলে বুড়ি খাবার না খেয়ে সেখান থেকে রেগে মেগে চলে গেল। গিন্নি, তুমি যাও তো, জ্যোৎস্না ভাবির থেকে কোনো ডিম ধার আনতে পারো কিনা একটু দেখো তো। মা যদি ভাত না খেয়ে এভাবে বসে থাকে তাহলে তো অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি গো। ও জ্যোৎস্না ভাবি, এ বেলার জন্য আমাকে দুটো ডিম ধার দেওয়া যায়? আমি তোমাকে ঠিক সময় করে দিয়ে দেব। রত্না ভাবি, তুমি কিন্তু এর আগেও আমার থেকে দুবার ডিম নিয়েছো, কিন্তু তা ফেরত দেওয়ার কোনো নাম নেই। তুমি আবার চলে এসেছো ডিম নিতে। ভাবি, এই বলে আমাকে আর লজ্জা দিও না। এই শেষবার, আমি তোমার কালই সব ডিম দিয়ে যাব, কথা দিলাম। এরপর রত্না ডিম নিয়ে বাড়িতে যায় ও সেগুলো রান্না করে বুড়িকে খেতে দেয়। শেষমেশ যেন দেহে প্রাণটা ফিরে পেলাম। মনে হলো কত যুগ পরই না ডিম দিয়ে ভাত খেলাম। ওগো, মাকে যদি প্রতিদিন এভাবে ডিম খাওয়াতে হয় তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এ বাজারে ডিমের যে দাম, এভাবে যদি চলতে থাকে আমাদের তো পথে নামতে হবে গো। সে আর বলতে, বড় বেকায়দায় পড়ে গেছি গো গিন্নি। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না।
পরদিন সকালে গ্রামে কোথা থেকে যেন এক নতুন শাকচুন্নির আগমন ঘটে। ও সেই গ্রামে একটা বড় গাছে তার বাসা বাঁধে। এই গ্রামে তো মনে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা আছে। এখান থেকে সহজেই মানুষের বাচ্চা ধরে খেতে পারবো। উফ, কি যে মজা হবে না! আর সুযোগ পেলেই মাঝে মাঝে কারো ঘর থেকে খাবার চুরি করে খাবো। অনেক দিন হলো এ কাজের কারণে ঘর থেকে একটু বের হতে পারি না। তোর নানিকে যে কতদিন হলো দেখি না। আমার মা শীতের পিঠা খেতে খুব ভালোবাসে। যা তো মা, এই পিঠাগুলো তোর নানির বাড়িতে একটু এগিয়ে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। পাশের পাড়াতেই ছিল মিলির নানি বাড়ি। মিলি যেতে যেতে শাকচুন্নির নজরে পড়ে গেল। ওই তো একটা মানুষের বাচ্চা এদিকেই আসছে। যাই, এটাকে দিয়েই আজকে সকালের নাস্তাটা সেরে ফেলি। কিরে, কোথায় যাচ্ছিস? ওরে বাবারে, কি ভয়ঙ্কর দেখতে! আমার খুব ভয় করছে। তুমি কেন আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? আমাকে ছেড়ে দাও। ভয়ে যদি নাই পাবি, তাহলে কিসের শাকচুন্নি হলাম রে? তবে আর বেশি সময় তোকে ভয় পেতে হবে না। আমি এক্ষুনি তোর গার মোটকে আমার পেটে চালান করে দিচ্ছি, তাহলে তোর সব ভয় চলে যাবে। ওরে বাবারে, শাকচুন্নি, তুমি আমাকে খেও না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি চাইলেই এই পিঠাগুলো খেতে পারো। শীতের পিঠা আমার মা বানিয়েছে, একটু খেয়ে দেখো না, খুব মজা। ও, শীতকাল চলে এসেছে বুঝি? শাকচুন্নি হয়ে গেছি, এখন শীত গরম কিছুই বুঝি না। আচ্ছা দে তাহলে, কে দেখি কেমন তোর মায়ের হাতের পিঠা। বাহ বাহ, খুব ভালো হয়েছে রে তোর মায়ের হাতের পিঠা। সকাল সকাল মনটা একদম ভরে গেল। তুই যদি রোজ আমাকে এমন পিঠা এনে খাওয়াতে পারিস, তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। তোমাকে রোজ রোজ পিঠা খাওয়ানোর মতো টাকা তো আমাদের নেই শাকচুন্নি। আমার বাবার সব টাকাই তো দাদির পিছনে শেষ হয়ে যায়। দাদির জন্য প্রতিদিন অনেকগুলো করে ডিম কেনা লাগে। তার কারণে আমরাও মাঝে মাঝে না খেয়ে থাকি। ও, বুঝেছি, এ নিশ্চয়ই কোনো ডিম খেকো বুড়ি হবে, তাই রোজ এত করে ডিম খায়। তুই দাঁড়া, দেখ আমি কি করি। ছক, জাদুর মুরগি একটা আমার হাতে আয় ঝটপট। এই যে আমার হাতে যে জাদুর মুরগিটা দেখছিস, এটা রোজ অনেকগুলো করে ডিম দেবে। তোর দাদিকে খাওয়ানোর পর যা ডিম থাকবে, সেগুলো তোর বাবাকে বলবি বাজারে বিক্রি করতে। আর এই টাকা দিয়ে তোদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আর তুইও আমাকে রোজ পিঠা এনে খাওয়াবি, বুঝলি?
ঠিক আছে, তাই হবে। আমি রোজ তোমার জন্য পিঠা নিয়ে আসব। আমি তাহলে এখন যাই। মা, এই দেখো কি নিয়ে এসেছি। এরপর মিলি ওর মাকে সব ঘটনা খুলে বলতে থাকে। কি আজব ব্যাপার, শুনে তো আমার এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। সকাল হলেই কাল তুমি সব নিজের চোখেই দেখতে পাবে মা। এখন চলো আমরা মুরগিটার জন্য একটা থাকার ব্যবস্থা করি। এই দেখো মা, জাদুর মুরগি কত ডিম পেড়েছে। এখন আর দাদির জন্য ডিমের কোনো অভাবই হবে না। দাদি ইচ্ছা মতো ডিম খেতে পারবে। আর দাদি খাওয়ার পর যা বাকি থাকবে সেগুলো বাবাকে বলবে বাজারে গিয়ে বিক্রি করতে। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মিলি, তুই একদম ঠিক বলেছিস। আর আমিও প্রতিদিন ওই শাকচুন্নিকে পিঠা বানিয়ে দেব, আর কোনো আমাদের সমস্যাই থাকবে না। এরপর ওরা সব ডিম তুলে নিয়ে যায় ও সেখান থেকে অনেকগুলো ডিম রতন প্রতিদিন বাজারে বিক্রি করে ও বাকি ডিমগুলো মিলির দাদির জন্য রান্না করা হয়। এই নে মিলি, পিঠাগুলো নিয়ে শাকচুন্নিকে দিয়ে আয়। শাকচুন্নির জন্যই তো আজকে আমাদের সংসারে আর কোনো অভাব নেই। আমি যাই, তোর দাদিকে ডিমগুলো দিয়ে আসি। এভাবে রতনের সংসারে সব অভাব দূর হয়ে গেল। আর মিলি প্রতিদিন শাকচুন্নিকে পিঠা খাওয়ায়। আর এদিকে ডিম খেকো বুড়িও মনের আনন্দে রোজ অনেক ডিম খেতে পারে।